जो हमें मिला है वो एटम बॉम्ब। एटम बॉम्ब है, फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं। वी हैव सच प्रूफ that will show the whole country that the institution of the election commission does not exist, that it has disappeared. It has taken us 6 months of non-stop work to find this proof. দেশের রাজনীতিতে বড় কিছু ঘটতে চলেছে, এটা নিছক জল্পনার কথা নয়। গত একদিনে দেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটেছে, তার চেয়েও বড় কথা এতগুলো ঘটনা যেভাবে একসঙ্গে ঘটেছে তা অত্যন্ত তাৎপর্যের। কি ঘটেছে? প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী একই দিনে আলাদাভাবে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকের ছবি ঘটা করে প্রকাশ্যে এনেছেন, যা গত 10 বছরে কখনো করেননি। এমন কখনো হয়নি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করার কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও রাষ্ট্রপতির সঙ্গে আলাদা বৈঠক করেছেন। গত একদিনে এমনটাই ঘটেছে। আবার অন্যদিকে বিরোধীদের দিকে তাকান। এই বছরে এই প্রথম রাহুল গান্ধী নিজের ঘরে দুয়ার বন্ধ করে ইন্ডিয়া মঞ্চের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিং করতে চলেছেন আগামী পরশু 7ই আগস্ট। বৈঠকে আমন্ত্রণ জানাতে রাহুল জনে জনে নিজে ফোন করে অনুরোধ জানাচ্ছেন। বিরোধী নেতা নেত্রীদের সঙ্গে রাহুল আগেও বহু মিটিং করেছেন, কিন্তু নিজের ঘরে সকলকে ডেকে দরজা এঁটে এমন মিটিং কখনো করেননি। এদিকে মোদী সরকারের বড় শরিক চন্দ্রবাবু নাইডু আরও একবার বিজেপিকে মনে করিয়ে দিয়েছেন, বিজেপি যেন ভুলে না যায় যে এই সরকারের তিনি কিং মেকার। ওদিকে বাংলাদেশি ভাষা বিতর্কের সুর এতটাই চড়েছে যে এই নিয়ে বিরোধী শিবিরের প্রায় সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন। এই বিতর্কে বিজেপি নেতা অমিত মালবিয়া এমন বিতর্কিত মন্তব্য করেছেন যা বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। গেরুয়া শিবির বাঙালি বিদ্বেষী, এমন সব মিমে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। আবার একই দিনে আদানি সাম্রাজ্যের কর্ণধার গৌতম আদানি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে এসে দীর্ঘক্ষণ মিটিং করেছেন। ক্রোনোলজিটা বোঝার চেষ্টা করুন। এতগুলো ঘটনা ঘটেছে একটাই দিনে। রাজনীতিতে কি সত্যি বড় কোনো ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। আজকের তারিখে তৃতীয় মোদী সরকারের বয়স ঠিক 1 বছর 1 মাস 27 দিন। দুয়ারে কড়া নাড়ছে বিহারের ভোট। বিজেপির পাখির চোখ নীতিশ কুমারের সঙ্গে জোট বেঁধে হলেও পাটনার মসনদে চালকের আসনে বসা, ঠিক যেমনটা তারা বসেছে মহারাষ্ট্রে। বিহারের ভোটার তালিকা পরিমার্জনে নির্বাচন কমিশনের কাজকর্মের বিরুদ্ধে অনেক দিন ধরেই বিরোধীরা একজোট হয়ে প্রতিবাদ শুরু করেছেন। সংসদের বাদল অধিবেশন সরগরম হয়ে আছে এই ইস্যুতে। তার সঙ্গে জুড়েছে বাংলাদেশি ভাষা বিতর্ক। গতকাল রাহুল গান্ধী নিজে মুম্বাইতে উদ্ধব ঠাকরেকে ব্যক্তিগতভাবে ফোন করে নিজের বাড়িতে 7 তারিখের মিটিংয়ে আসার আমন্ত্রণ জানিয়েছেন। উদ্ধবের পরেই রাহুল ডায়াল ঘুরিয়ে কথা বলেন কলকাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অনুরোধ করেন, মমতাজি, আপনাকে এই মিটিংয়ে উপস্থিত থাকতেই হবে। একই দিনে রাহুল মিটিংয়ে আসার আমন্ত্রণ জানিয়ে ফোন করেন লখনৌয়ের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে, তারপর পাটনায় আরজেডি নেতা তেজস্বী যাদবকে, তারপর ন্যাশনাল কনফারেন্স নেতা জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং তার বাবা ফারুক আব্দুল্লাহকে। ফোন করে মিটিং করে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিনকে অনুরোধ করেছেন রাহুল। এমনকি তথাকথিত ইন্ডিয়া মঞ্চের শরিক নন এমন একাধিক নেতাকেও ব্যক্তিগতভাবে ফোন করে 7 তারিখের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। দিল্লির গঙ্গারাম হাসপাতালে গিয়ে ঝাড়খণ্ড আন্দোলনের সদ্য প্রয়াত প্রাণপুরুষ শিবু সোরেনের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এসেছেন রাহুল ওই একই দিনে।
বিশ্বস্ত সূত্রে খবর, মমতা ব্যানার্জি রাহুলকে জানিয়েছেন সেদিন অন্য কর্মসূচি থাকায় তিনি উপস্থিত থাকতে পারছেন না বটে, তবে তৃণমূলের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন লোকসভায় তৃণমূলের নতুন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভায় দলের নেতা ডেরেক ওব্রায়েন। সূত্রের খবর, ওই বৈঠকে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির রূপরেখা তৈরি করতে পারেন বিরোধী নেতারা। সেদিন বিরোধী নেতাদের জন্য নৈশ ভোজের আয়োজন করেছেন রাহুল। পরদিন 8ই আগস্ট নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের বড় কর্মসূচি। তারপর দিন 9ই আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন। সূত্রের খবর, এই নিয়েও আলোচনা হতে পারে রাহুলের বাসভবনে। এসআইআর প্রক্রিয়া নিয়ে যে কারচুপির অভিযোগ উঠেছে, ওই বৈঠকে সেই সংক্রান্ত কিছু প্রমাণ রাহুল পেশ করতে পারেন বলেই খবর। গত শনিবার রাহুল গান্ধী যেই অভিযোগ করেন তা ছিল কার্যত বিস্ফোরণ। রাহুল দাবি করেন 2024-এর লোকসভা নির্বাচনেই রিগিং হয়েছিল। রাহুল বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব অল্প সংখ্যাগরিষ্ঠতার উপরে ভর করে সরকার গড়েছেন। যদি 10-15টি লোকসভা কেন্দ্রে রিগিং না হতো তাহলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতেন না। বাস্তবে 70 থেকে 80 বা 100টির মতন আসনে ভোটার তালিকায় কারচুপির বা রিগিং হয়েছে বলে রাহুল দাবি করেন। Why? Because the Election Commission does not give us electronic versions of the voter list. It gives us paper versions, and you'll be shocked to know, as I was, that when they give booth-wise paper versions of the voting list, that document cannot be scanned, it cannot be copied. Meaning you put it into a scanner, nothing comes out. Why would the Election Commission scan protect, copy protect the voter list? Now, you'll be shocked at the amount of detail we've gone into. And you will see, with no doubt, zero doubt, how a Lok Sabha election is stolen. 6.5 lakh voters vote, and 1.5 lakh of those voters are fake. 6.5 lakh voters vote, 1.5 lakh voters are fake. It's on paper. Documentation that we got from the Election Commission. বিজ্ঞান ভবনে আয়োজিত ওই সভায় রাহুল বলেন, আমরা আগামী দিনে প্রমাণ করে দেব কিভাবে একটা লোকসভা নির্বাচন চুরি করে জেতা যায় আর কিভাবে চুরি করে জেতা হয়েছে। যখন এই তথ্য সামনে আসবে তখন ঝড় উঠবে, পরমাণু বোমা হয়ে উঠবে, কারণ দেশের নির্বাচনী ব্যবস্থা ইতিমধ্যেই মৃত। নিজের ভাষণে রাহুল বেশ ইঙ্গিতপূর্ণভাবে সেদিন বলেন, আমার বোন প্রিয়াঙ্কা আমাকে বলেন, দাদা তুমি আগুন নিয়ে খেলা করছো, ইউ আর প্লেইং উইথ ফায়ার। আমি প্রিয়াঙ্কাকে বলি, আই নো আই অ্যাম প্লেইং উইথ ফায়ার অ্যান্ড আই এম নট অ্যাফ্রেড অফ ফায়ার। রাহুল বোঝাতে চান নিজের অবস্থান সম্পর্কে তিনি সচেতন। এই মুহূর্তে তিনি এতটাই ফ্রন্ট ফুটে চলে গেছেন যে কোনো অজানা ভয়ই তাকে আর ব্যাক ফুটে নিয়ে যেতে পারবে না। সেদিন নিজের ভাষণে নিজের রাজনৈতিক কর্মকাণ্ড ব্যাখ্যা করতে গিয়ে রাহুল বলেন তিনি প্রধানমন্ত্রীকে নিয়মিতভাবে চ্যালেঞ্জ করছেন। তিনি জানেন এই কাজটা তার জন্য আগুনের মতোই বিপজ্জনক হতে পারে। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় রাহুলের এই বক্তব্য নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। যাই হোক, ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী এমন মিটিং আগে অনেকবার করেছেন, এই বছরও করেছেন, কিন্তু বিরোধী শিবিরের অনেক নেতার কাছে উন্নাসিক বলে পরিচিত রাহুল গান্ধীর আমন্ত্রণে বিরোধী মঞ্চের এমন বৈঠক অভূতপূর্ব। রাজধানীর রাজনীতির আঙিনায় চর্চা চলছে। 7 তারিখের মিটিংয়ে কোনো বড় সিদ্ধান্ত বা পদক্ষেপের কথা ঘোষণা করতে পারেন রাহুল, অথবা প্রস্তাব দিতে পারেন। সব ঘটনাকে একটা বন্ধনীতে জুড়তে চাইছি, তার কারণ সোমবার রাহুল যখন ডায়াল ঘুরিয়ে একের পর এক শিবিরের নেতা নেত্রীকে মিটিংয়ে আমন্ত্রণ জানাচ্ছেন, তখন অন্যদিকে সরকার শিবিরের একেবারে সর্বোচ্চ নেতৃত্ব নরেন্দ্র মোদী এবং অমিত শাহ আলাদাভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে মিটিং করেছেন। এর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক বড় নেতার সঙ্গেও বৈঠক করেন সোমবার, যার মধ্যে রাষ্ট্রপতি ছাড়া অন্যতম বৈঠক ছিল দলের সাংগঠনিক সম্পাদক আরএসএস মনোনীত প্রতিনিধি বিএল সন্তোষের সঙ্গে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও আলাদা করে মিটিং করেন বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। এখানেই শেষ নয়,
অনেক দিন বাদে এই প্রথম আজ মঙ্গলবার বিজেপির সংসদীয় দলের মিটিং অনুষ্ঠিত হলো। 2024 জুনে তৃতীয় দফায় প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের আগেও বিজেপির পার্লামেন্টারি দলের কোনো বৈঠক হয়নি। গত 21 জুলাই থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে। বাদল অধিবেশনের আগে ভার্চুয়াল বৈঠকে বসেছিল বিরোধীরা। সেখানে পেহেলগাঁও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে আলোচনা হয়। সংসদে এই বিষয়ে কিভাবে এনডিএ সরকারের উপরে চাপ তৈরি করা হবে তা নিয়েই মূলত আলোচনা হয় সেদিন। তবে বৃহস্পতিবার দিল্লিতে এই বৈঠকটাই হবে বাস্তবে রাহুল গান্ধীর বাসভবনে। ফারুক আব্দুল্লাহ নিজে একটি সংবাদ মাধ্যমকে একথা জানিয়েওছেন। তিনিই জানান, আগামী শুক্রবার 8ই আগস্ট দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাওয়ের কর্মসূচি রয়েছে। মনে করা হচ্ছে তার আগের দিনের বৈঠকে কমিশন ঘেরাওয়ের রূপরেখা চূড়ান্ত করা হতে পারে। বিহারে এসআইআরে 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। আগামী বছর ভোট রয়েছে পশ্চিমবঙ্গ সহ আরো দুটো অবিজেপি শাসিত রাজ্য, যেমন তামিলনাড়ু এবং কেরালায়। এছাড়া বিধানসভা নির্বাচন হবে আসামে, যেখানে ক্ষমতায় বিজেপি। কিন্তু 3 অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই এসআইআর নিয়ে কারচুপির অভিযোগের বিষয়টি জাতীয় স্তরে নিয়ে যেতে চাইছেন। কমিশন ঘেরাও ব্যাপারটা প্রথমে সামনে আনেন মমতা ব্যানার্জি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত 21 জুলাই ধর্মতলায় তৃণমূলের মেগা সমাবেশের মঞ্চ থেকেই মমতা ব্যানার্জি বলেছিলেন দরকারে কমিশনের দফতর ঘেরাও করবে তৃণমূল। তিনি জানিয়েছিলেন বাংলায় এসআইআরে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হলে প্রতিবাদ হবেই। মমতার দেখানো পথেই কিন্তু 8ই আগস্ট বিরোধী নেতা নেত্রীরা একজোট হয়ে দিল্লিতে নির্বাচন সদন ঘেরাও করতে চলেছেন। গত শনিবার বিজ্ঞান ভবনে নিজের ভাষণের আগের দিন শুক্রবার রাহুল দাবি করেছিলেন ভোটার তালিকায় কারচুপি নিয়ে তার কাছে পরমাণু বোমার মতন প্রমাণ রয়েছে। সেই বোমা ফাটলে নির্বাচন কমিশনের আর কোনো অস্তিত্বই থাকবে না। রাহুল আরো দাবি করেন 2014 থেকেই তার মনে নির্বাচনী ব্যবস্থা নিয়ে সংশয় ছিল। তার আগে গুজরাটে বিজেপির জয়, কংগ্রেসের রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাটে একটিও আসন না জেতা নিয়ে সংশয় ছিল, কিন্তু প্রমাণ ছিল না। মহারাষ্ট্রে গত লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের বিপুল জয়ের 4 মাস পরে বিধানসভা নির্বাচনে জোটের 3টি দল কার্যত মুছে যায়। এই 4 মাসে মহারাষ্ট্রে 1 কোটি ভোটার যোগ হয়েছিল, যাদের সিংহভাগ ভোট বিজেপির ঝুলিতে গেছে। রাহুল অভিযোগ করেন নির্বাচন কমিশন এমনভাবে ভোটার তালিকা দেয় যা স্ক্যান করা যায় না, কপি করা যায় না। তাই ভোটার তালিকা খতিয়ে দেখতে 6 মাস লেগে গেছে। একটি এলাকায় দেখা গেছে 6.5 লক্ষ ভোটারের মধ্যে 1.5 লক্ষ ভোটারই ভুয়ো ভোটার। ভোটার তালিকায় এই কারচুপির প্রমাণ তিনি কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে আনবেন বলেও দাবি করেন রাহুল। রাহুলের এই দাবির পাল্টা কটাক্ষ করে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন ইনকা কাম হি হ্যায় ফটনা और कोई कप नहीं है। উনি গণতন্ত্রে বিশ্বাসই করেন না। আর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাহুলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেন নির্বাচন কমিশন ভোট চুরি করেছে বলে তার প্রমাণস্বরূপ রাহুল গান্ধী পরমাণু বোমা তৈরি করেছেন বলে দাবি করেছেন। যদি প্রমাণ থাকে তাহলে পরমাণু বোমার পরীক্ষা হয়ে যাক। বাস্তব হলো রাহুল গান্ধীর কাছে কোনো তথ্য প্রমাণ নেই। রাহুলের অভিযোগে নির্বাচন কমিশনকেও নড়ে বসতে হয়েছে। রাজনাথের সুরে কমিশনও দাবি করেছে রাহুলের দাবি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। তিনি ভোট চুরির অভিযোগ তুলে আসলে কমিশনের উপরে চাপ তৈরি করছেন। এর পাল্টা যুক্তি দিয়ে কংগ্রেসের তরফে প্রেস কনফারেন্স করে বলা হয় বিহার সহ গোটা দেশে ভোটার তালিকায় বিশেষ পরিমার্জনের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনই মেনে নিয়েছে যে লোকসভা নির্বাচনের ভোটার তালিকায় খামতি ছিল। 7 তারিখ কি এই পরমাণু বোমা নিয়েই বিরোধী মঞ্চের নেতা নেত্রীদের সঙ্গে খোলাখুলি আলোচনা করতে চলেছেন রাহুল? এদিনের বৈঠক কি হতে চলেছে তৃতীয় মোদী সরকারের ক্ষমতার জল মাপার পরীক্ষাগার? সেই কারণেই কি বৈঠকের আগে রাহুল গান্ধী বাকিদের কনফিডেন্স নিতে চাইছেন? আর এটা আন্দাজ করতে পেরেই কি দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী একই দিনে আলাদা করে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন?
স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন দলে আরএসএস মনোনীত প্রতিনিধি বিএল সন্তোষের সঙ্গে। বিজেপি নেতৃত্ব কি রাহুলের এই বৈঠক নিয়ে একটা আঁচ করতে পেরেছে? বিভিন্ন সূত্র থেকে আমরা জেনেছি এই বাদল অধিবেশনেই সরকারের বিরুদ্ধে আগুন জ্বালানোর কাজটা শুরু করে দেবে বিরোধীরা। তারপর নভেম্বরে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হলে সেই আগুনে ঘি ঢালার কাজ শুরু হবে। কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সমাজবাদী পার্টি, আরজেডি, এনসিপি, শরদ গোষ্ঠী, শিবসেনা, উদ্ধব গোষ্ঠী, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সকলে এক কাট্টা হয়ে হাতে অদৃশ্য ঘিয়ের শিশি নিয়ে সংসদে প্রবেশ করবেন। এই সময়ই সামনে চলে আসবে বিহারে বিধানসভার ভোটের ফলাফল। সেখানে এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পেলে বিরোধীদের খেলার ধরন হবে একরকম, উল্টো হলে অন্যরকম। তবে বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে সাধারণ গরিব মানুষের মধ্যে যেরকম অসন্তোষ দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে বিহারের লড়াইটা নীতিশ বনাম তেজস্বী নয়, বিজেপি বনাম বিরোধী নয়, আসল লড়াই হবে নির্বাচন কমিশন বনাম রাজ্যের দুর্বল জনগোষ্ঠীর মধ্যে। নীতিশ কুমারের পার্টি জেডিইউ এমনিতেই রাজনৈতিক ভেন্টিলেশনে রয়েছে। নীতিশ নিজেও মাঝে মধ্যে কিছুটা অপ্রকৃতিস্থ আচরণ করছেন। অনেকে বলছেন নীতিশ কুমারের চলনে বলনে নাকি ডিমেনশিয়াল প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে, ফলে এনডিএ হারলে নীতিশের দলটা কার্যত ছত্রখান হয়ে যাবে। আর সেটা হলেই প্রধানমন্ত্রী মোদীর একটি ক্র্যাচ দুর্বল হয়ে পড়বে। ওদিকে তখন মোদীজির অন্য ক্র্যাচ চন্দ্রবাবু নাইডুও অন্য খেলা শুরু করে দিতে পারেন। নাইডুবাবু ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন তিনি এনডিএর শরিক হতে পারেন, তবে সমর্থক নন। চন্দ্রবাবু রাজনীতির খেলায় বহু বছরের পুরনো ছুপা রুস্তম, নিজের হাওয়া মোরগ বাকিদের বুঝতেই দেন না। রাজনীতিতে তিনি নরেন্দ্র মোদীর চেয়েও প্রাজ্ঞ, তার উপর অসম্ভব উচ্চাকাঙ্ক্ষী, সুযোগ সন্ধানী। অন্ধ্রের মুখ্যমন্ত্রীর কুর্সি তার কাছে সাত পুরনো সাবজেক্ট। তার মনের ভেতরে হয়তো ঘুরঘুর করে প্রধানমন্ত্রীর আসন কিংবা কেন্দ্রীয় সরকারের বড় কোনো পদ। বিজেপির দিকে ঢলে থাকলে আগামী সময় চন্দ্রবাবু দেশের রাষ্ট্রপতি হতেই পারেন। নাইডুবাবু দক্ষিণের একমাত্র নেতা যিনি দিল্লির মসনদে বসার খোয়াব দেখেন। একটা সময় তৃতীয় মোর্চা গঠনের উদ্যোগীও হয়েছিলেন। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে দোসর বানিয়েছিলেন। তিনি কোনোদিনই কারোর বিশ্বস্ত নন। এটাই চন্দ্রবাবু সম্পর্কে জাতীয় রাজনীতির ট্যাগলাইন, যাদের মনে নেই তাদের মনে করাই। তেলেগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রবাবুর শ্বশুর মশাই, তেলেগু সিনেমা জগতের উত্তম কুমার এনটি রামারাও। অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন রামারাও। 1995 সালে তিনি যখন দ্বিতীয় দফায় অন্ধ্রের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন, রামারাও তখন বয়সের ভারে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। ততদিনে রামারাওয়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী চন্দ্রবাবুর সৎ শাশুড়ি লক্ষ্মী পার্বতী দলের ভেতরে ক্রমশ প্রভাব বিস্তার করতে শুরু করে দিয়েছেন। সেই সময় দলে বিদ্রোহ করে কার্যত অভ্যুত্থান ঘটিয়ে ফেলেন চন্দ্রবাবু। টিডিপির 200 জন বিধায়কের মধ্যে 160 জন লক্ষ্মী পার্বতীকে ছেড়ে চন্দ্রবাবুর পাশে এসে দাঁড়ান। চন্দ্রবাবু দাবি করেন এটাই আসল টিডিপি। রামারাওয়ের স্ত্রী বর্তমানে স্বামীর দুর্বলতার সুযোগ নিয়ে স্বামীর নাম ব্যবহার করে যেই দলটা পরিচালনা করছেন সেটা অন্য দল। 26শে আগস্ট 1995 নিজের শ্বশুর মশাইকে সরিয়ে দিয়ে অন্ধ্রের মুখ্যমন্ত্রীর আসন দখল করেন চন্দ্রবাবু। এই ঘটনায় মর্মাহত হয়ে রামারাও সেদিন প্রকাশ্যে বলেছিলেন, একজন মা যেমন সন্তানকে জন্ম দেন, তেমনি পরম মমতায় আমি টিডিপি প্রতিষ্ঠা করেছিলাম, কিন্তু আমার নিজেরই জামাই আমার পিঠে ছুরি মারল। তো এই হলো চন্দ্রবাবু। এই মুহূর্তে তিনি ট্রাম্পের ট্যারিফ নিয়ে সমালোচনা করেছেন, কেন্দ্রের ডিলিমিটেশন নিয়ে সমালোচনা করেছেন, বিহারে ভোটার তালিকা সংশোধনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন। আবার অন্যদিকে দক্ষিণের দুই রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন আর কেরালার মুখ্যমন্ত্রী সিপিএম নেতা পিনারাই বিজয়নের সঙ্গেও এক ফ্রেমে বন্দী হচ্ছেন। তেলেঙ্গানায় এখন যিনি কংগ্রেসের মুখ্যমন্ত্রী, সেই রেবন্ত রেড্ডি আদতে চন্দ্রবাবুরই রাজনৈতিক শিষ্য।
শিবির আলাদা হলেও রেবন্তের সঙ্গে চন্দ্রবাবুর সম্পর্ক বজায় রেখে চলেছেন। সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূল এবং ডিএমকের ভূমিকা সবিশেষ বড় হবে, কারণ ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারি শুরু হলেই পশ্চিমবঙ্গ আর তামিলনাড়ুতে বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়ে যাবে। ততদিনে সম্ভবত দুই রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজটাও শেষ হয়ে যাবে। প্রশ্নটা হচ্ছে, রাহুলের লক্ষ্য শুধু বিরোধীদের এক কাট্টা করে ধরে রাখাই নয়, বিহারের ভোটের ফল বুঝে আরো বড় ঝোপে কোপ মারা। সেটা হচ্ছে এনডিএ শিবিরে জাল ফেলা। এনডিএ শিবিরে একবার চোখ বোলান। কেন্দ্রে বিজেপির আসন 240, তেলেগু দেশমে 16, জেডিইউ 12, শিবসেনা শিন্দে 7, জেডিএস 7, জেএসপি 2, আরএলডি 2 আর চিরাগ পাসওয়ানের এলজেপির 5 সাংসদ। রাহুলের সম্ভবত প্রথম টার্গেট হবে চিরাগকে ভাঙানো। শেষে বলবো, রাহুল, মমতা, উদ্ধব, অখিলেশ এবং তেজস্বী এই 5 জন মুখ্য বিরোধী নেতা সাম্প্রতিক সময়ে কেন্দ্রের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছেন। বিষয়বস্তু ভিন্ন হলেও লক্ষ্য এক, মোদী সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরি করে তাকে আত্মসুরক্ষার অবস্থানে ঠেলে দেওয়া। বিরোধীরা যে এর আগে কখনো এককাট্টা হননি তা নয়, হয়েছেন, কিন্তু রাজ্য ভিত্তিক স্বার্থ, আঞ্চলিক রাজনীতির সংঘাত এবং আসন বন্টন নিয়ে দ্বন্দ্ব বিরোধী শিবিরের একতা বারবার শিথিল করেছে, এমনকি ভেঙেও দিয়েছে। কিন্তু সাম্প্রতিক ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক চালচিত্র, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা, অথচ তার পাল্টা অভ্যন্তরীণ নীতি নিয়ে সরকারের ব্যর্থতা বিরোধীদের আবারও এক বৃন্তে সমবেত হওয়ার সুযোগ এনে দিয়েছে। বিরোধী নেতারা বুঝতে পারছেন, শুধু সংসদের ভেতরে প্রতিবাদ যথেষ্ট নয়, জনমত গঠনের জন্য বাইরে থেকেও একযোগে প্রচার চালিয়ে জনমানুষে বিজেপির সেই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর হিন্দুত্ববাদী মেরুকরণের রাজনীতির বিকল্প ধারণা প্রতিষ্ঠিত করতে হবে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।